আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের ছিন্দবাড়া ডিস্ট্রিক্টের আমারবাড়া নামের একটা গ্রাম, সেখানকার ঘটনা। আমারবাড়াতে একটা ফ্যামিলি থাকতো, সন্নু উইকের ফ্যামিলি। সঙ্গে থাকতো তার স্ত্রী লক্ষ্মী, তার ছেলে সোনু আর মেয়ে কাঞ্চন। হঠাৎ করে 13 জুন 2014 রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর পুরো ফ্যামিলি ঘুমিয়েছিল। মাঝরাতে যখন স্ত্রী লক্ষ্মীর ঘুম ভেঙেছিল, সে বিছানাতে দেখেছিল তার মেয়েটা নেই। সে তার ছেলেকে, হাজবেন্ডকে তুলেছিল। সবাই মিলে আশেপাশে প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেছিল। শুধু তারা নয়, পুরো গ্রামের লোকজন মিলে সারা রাত ধরে কাঞ্চনকে খুঁজেছিল। শেষ পর্যন্ত গ্রামের কিছু লোকজন, মেয়ের দাদা, বাবা সবাই মিলে কাছের যে পুলিশ স্টেশন সেখানে গিয়ে পুলিশ কমপ্লেন করেছিল। সেখানে মেয়ের ফটো দিয়ে এসেছিল। পুলিশ খুব একটা সিরিয়াসলি নেয়নি ব্যাপারটা। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ব্যাপার ছিল। পুলিশও ভুলে গেছিল, ধীরে ধীরে বাড়ির লোকজনও ভুলতে বসেছিল নিজেদের হারিয়ে যাওয়া মেয়ে কাঞ্চনকে। হঠাৎ করে পুলিশের কাছে কোথাও থেকে খবর আসে যে ওই গ্রামের মাটির তলায় কাঞ্চনকে পুঁতে রাখা হয়েছে। পুঁতে রেখেছে কাঞ্চনের বাবা, কাঞ্চনের দাদা। পুলিশ আসে, ওই জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করা হয়। খোঁড়ার পরে সত্যি সত্যি সেখানে মানুষের শরীরের যে অবশেষ অংশ সেগুলো পাওয়া গেছিল 210খানা হাড়। সেগুলোকে কালেক্ট করে পুলিশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছিল। অ্যারেস্ট করেছিল কাঞ্চনের বাবা সন্নু আর দাদা সোনুকে। তারা কিন্তু অন্য সব অপরাধীর মতোই বলতে থাকে যে তারা কিচ্ছু করেনি। তারা জানেও না যে মাটির তলায় যাকে চাপা দেওয়া হয়েছে সে কে। কিন্তু পুলিশ তো পুলিশ কিচ্ছু শোনে না। পুলিশ তাদেরকে নিয়ে যায়। কয়েকদিন কাটে। আশ্চর্যজনকভাবে তাদের বয়ানটা পাল্টে যায়। বাবা ছেলে দুজনেই বলতে শুরু করে যে হ্যাঁ, তারাই তাদের 16 বছরের মেয়েকে 7 বছর আগে মেরে ওই মাটির তলায় পুঁতে দিয়েছিল। কিন্তু কেন, কি হয়েছিল? তখন সোনু যে ছেলে, সে বলেছিল যে আমার বোনের সাথে আমার খুব ঝগড়া হতো, সব সময় হতো, যেমন অন্যান্য সব বাড়িতেই ভাই বোনেদের মধ্যে হয়ে থাকে, তাদেরও হতো। তো সে রাগের মাথায় বোনের মাথায় লাঠি দিয়ে এত জোরে আঘাত করে দিয়েছিল, বোন মারা যায়। তখন সে বাবার হেল্প নিয়েছিল, আর বাবা ছেলেকে বাঁচানোর জন্য এই প্ল্যানিংটা করেছিল। রাতারাতি ছেলে আর বাবা দুজনে গিয়ে মাটি খুঁড়ে মেয়ের মৃতদেহ চাপা দিয়েছিল। 7 বছর পরে যেটা সবার সামনে এসেছিল। এবার কেসটা চলতে থাকে। বাবা ছেলে দুজনকে জেলে রাখা হয়। বাবা আর ছেলে দুজন জেলেই ছিল, তবে বাবার জামিন হয়েছিল, ছেলের কিন্তু জামিন হয়নি। ছেলের জামিনের জন্য বাবা মা সব সময় চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই ছেলেকে জেল থেকে জামিন দেওয়া হচ্ছিল না। তার কারণ হচ্ছে যে মূল যে ঘটনাটা, কাঞ্চনকে মেরে ফেলার ঘটনাটা, সেটা ছেলে নিজে হাতে ঘটিয়েছিল। কিন্তু বাবা পাশে থেকে সাহায্য করেছিল, সেই জন্য বাবার জামিন হয়েছিল, ছেলের জামিন হচ্ছিল না। এদিকে ওই গ্রামের একজন লোক বেশ দূরে আরও একটা এরিয়া, যেটার নাম আগর, সেখানে কোনো কাজে গেছিল। একটা দোকানে কিছু জিনিস কিনছিল। হঠাৎ তার চোখ পড়ে এক মহিলার উপর। 25 বছর বয়সী মহিলা, কোলে ছিল একটা বাচ্চা আর হাত ধরে ছিল আরও একটা বাচ্চা। সেই মহিলার দিকে এই ভদ্রলোক বারবার তাকাচ্ছিল। মহিলা বিরক্ত বোধ করছিল, কিন্তু ভদ্রলোক সেই মহিলার কাছে গিয়ে বলে যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কাঞ্চন, আমাদের গ্রামের কাঞ্চন। মেয়েটাও কিন্তু এবার খুশি হয়ে জিজ্ঞেস করে যে আপনি আমাকে কি করে চিনলেন এত বছর পরে?
তো ভদ্রলোক বলে যে তুমি আমাদের গ্রামে বড় হয়েছো, 16 বছর বয়স পর্যন্ত তোমাকে দেখেছি, বছর কেটে গেছে, অবশ্যই চেহারাতে অনেকটাই পরিবর্তন এসছে, কিন্তু আমি তোমাকে প্রথম দেখাতেই মনে হয়েছিল কোথাও যেন দেখেছি। তারপরে মনে পড়ে যে তুমি আমাদের গ্রামের কাঞ্চন। কাঞ্চনও বলে যে হ্যাঁ, আমি আপনাদের গ্রামের কাঞ্চন। আমি অন্য গ্রামের একটা ছেলের সাথে প্রেম করতাম, তো বাড়িতে মেনে নেবে না এটাই জানতাম, তাই জন্য তার সাথে পালিয়ে গেছিলাম। পালিয়ে কিন্তু আমি মধ্যপ্রদেশ ছেড়ে ঝাড়খণ্ডে, প্রথমে রাঁচিতে ছিলাম, তারপরে ঝাড়খণ্ডের আরও কয়েকটা শহরে ঘুরে ফিরে শেষ পর্যন্ত উজ্জয়নে এসে থেকেছি। তারপরে এই আগারে এসে এখন আমরা ঘর সংসার করা স্থিরভাবে শুরু করেছি। এই কথা শুনে সেই ভদ্রলোক বলে যে তুমি এখানে সুখে সংসার করছো, এদিকে তোমার দাদা, তোমার বাবা তোমাকে মেরে ফেলার অপরাধে জেলে রয়েছে। কথাটা শোনা মাত্রই কিন্তু কাঞ্চন নিজেকে আর আটকে রাখতে পারেনি। কাঞ্চন নিজের হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে যায়, পুরো ব্যাপারটা জানায়। তবে পুলিশ ব্যাপারটাকে হাসিতেই উড়িয়ে দিয়েছিল, সিরিয়াসলি নেয়নি, বলে তুমি যাও, কোনো কথা শুনবো না, আমাদের কেস ক্লোজ হয়ে গেছে এখন। কিন্তু মেয়েটা, সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। সে পুলিশ স্টেশনের সামনে ধর্নায় বসে। তারপরে পুলিশ বাধ্য হয় তার ডিএনএ স্যাম্পল নিতে। সেই ডিএনএর সাথে তার বাবা সান্নু ডিএনএ স্যাম্পল টেস্ট করা হয়। টেস্ট করাতে কিন্তু রিপোর্টটা নেগেটিভ এসেছিল। নেগেটিভ রিপোর্ট আসার পরে পুলিশ আবার বকে কাঞ্চনকে, বলে যে তুমি এক্ষুনি যাও, তুমি উল্টোপাল্টা কথা বলে পুলিশের আইন ব্যবস্থার সময় নষ্ট করছো। কিন্তু কাঞ্চন, সে আবার ধর্নায় বসে যে টেস্টের রিপোর্ট ভুল আছে, আমি সত্যি কথা বলছি, আমি ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে মারা যায়নি। দ্বিতীয়বার আবার ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়ার জন্য একটা অর্ডার আসে। এবার বাবার ছেলের ডিএনএ স্যাম্পল টেস্ট হয়, কাঞ্চনের সাথে ম্যাচ হয়ে যায়। ডিএনএ স্যাম্পল টেস্ট ম্যাচ হয়ে গেলে সসম্মানে মুক্তি পেয়েছিল সোনু আর সোনুর বাবা সান্নু। এবার সোনু পুলিশদের বিরুদ্ধে একটা কেস করেছিল ক্ষতিপূরণের জন্য, কারণ তার জীবনের 3 বছর আর বাবার জীবনের মূল্যবান 1 বছর অকারণ জেলে কাটাতে হয়েছিল। আশেপাশের লোকজনরা, রিপোর্টাররা তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা মেনে নিয়েছিলেন কেন, আপনারা কেন বলেছিলেন যে আপনারাই মেরে ফেলেছেন নিজেদের মেয়েকে। তখন তারা বলে যে পুলিশ এতখানি টর্চার করেছিল, সেই টর্চারের ভয়ে আমরা মেনে নিতে বাধ্য হয়েছিলাম। পরবর্তীকালে পুলিশের এই উল্টোপাল্টা ইনভেস্টিগেশনের জন্য কয়েকজন পুলিশকে সাসপেন্ডও করা হয়েছিল। পরে কিন্তু তারা আবার নিজেদের ডিউটিতে জয়েন করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে কাঞ্চন যদি বেঁচে আছে, তাহলে মাটির তলায় চাপা দেওয়া বডিটা কার ছিল? সে বডিটা কার এখনও জানতে পারা যায়নি। তবে সেটার তো ডিএনএ টেস্ট করা উচিত ছিল, তারপরে অ্যারেস্ট করা উচিত ছিল বাবাকে আর ছেলেকে। পুলিশ কিন্তু ডিএনএ স্যাম্পল টেস্টের জন্য পাঠিয়েছিল, কিন্তু সেই টেস্টের যে রিপোর্ট বা রেজাল্ট, সেটা কালেক্টই করেনি পুলিশ, বা কালেক্ট করার প্রয়োজনই মনে করেনি। পুলিশের গাফিলতিতে এইভাবে দুজন মানুষের মূল্যবান সময়গুলো জেলের মধ্যে অকারণ কেটেছে। বর্তমানে ফ্যামিলিটা আবার এক হয়েছে, কাঞ্চনকে তারা সবাই অ্যাকসেপ্ট করেছে খুব খুশি মনে। কাঞ্চন গ্রামে ফিরে এসেছে, পুলিশরাও যে যার নিজের ডিউটিতে ফিরেছে। তবে ওই যে বডিটা পোতা ছিল, সেটা কার ছিল, সে প্রশ্নটা এখনও ঠিক আগের মতোই থেকে গেছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।